We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia Free Trade Agreement. কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগে একমত বাংলাদেশ মালয়েশিয়া যৌথ সংবাদ সম্মেলনে দুই সরকার প্রধান সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঠেকানোর দায়িত্ব সরকারের। গুম খুনের বিচার এবং বিরোধীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে সমাবেশের ঘোষণা 11 দলের। 7 দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি। চট্টগ্রামে চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। ইতিবাচক অগ্রগতিতে শেষ যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রথম দিনের আলোচনা। 60 দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে সম্মত উভয় পক্ষ। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি শায়লা রহমানিমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়। লাল গালিচা, রাষ্ট্রীয় সম্মান আর দুই বন্ধুত্বপূর্ণ দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন প্রত্যয়। পুত্রজায়ার পেরদানা পুত্রা ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গার্ড অফ অনার ও দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক। বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, আটকে থাকা কর্মীদের সংকট নিরসনে খোলামেলা আলোচনা করেন দুই নেতা। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair and equitable. বাণিজ্য সম্প্রসারণ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। Our priority is to create jobs, attract foreign investment and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. আর বাংলাদেশের প্রতি আগ্রহ ও সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বার্তা দেন মালয়েশিয়ার সরকার প্রধান। Of course, through our common effort to try and work and influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the Foreign Minister, through ASEAN mechanisms to engage with the Myanmar authorities. বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করা হয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট সহ নানা অনিয়মের কারণে এখনও বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারটি। তবে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরকে ঘিরে আশার আলো দেখছেন খাত সংশ্লিষ্টরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শক্ত অবস্থান নিতে হবে বাংলাদেশকে, যেখানে শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে সবার আগে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 1978 সালে মাত্র কয়েকজন কর্মী পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে যে যাত্রা শুরু হয়েছিল তা পরে লাখো মানুষের জীবিকা ও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়। বর্তমানে প্রায় 13 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন মালয়েশিয়াতে, কিন্তু সম্ভাবনাময় এই বাজারটি নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে বারবার হোঁচট খেয়েছে।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় 2008 সালে। এরপর 2016 সালে খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে 2018 সালে ফের বন্ধ হয়ে যায়। 2022 সালে বাজারটি আবার খুললেও 2024 সালে একই কারণে আবারও বন্ধ হয়ে যায়। তবে মালয়েশিয়ার শ্রমবাজার বিবেচনায় নতুন করে সেখানে কর্মী চাহিদা আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান প্রবাসীদের। সেই সঙ্গে মালয়েশিয়ার বাজারে শুধুমাত্র অদক্ষ শ্রমিক না পাঠিয়ে দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ তাদের। শ্রমবাজার উন্মুক্ত হওয়াটা যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মালয়েশিয়াতে বসবাসরত যে সকল শ্রমিক ভাইরা ইতিমধ্যে আনডকুমেন্টেড হয়ে গেছেন নানাবিধ কারণে, তাদেরকে বৈধকরণ করা এবং তাদেরকে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করার উদ্যোগ সরকার গ্রহণ করবে। শুধুমাত্র মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো নয়, বর্তমান সরকার এখানে প্রফেশনালদেরকে বিশেষ করে আইটি সেক্টরে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে বিশাল একটি শ্রমবাজার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে প্রতিনিয়তই বাংলাদেশি শ্রমিকেরা বাংলাদেশি এজেন্টদের দ্বারাই প্রতারণার শিকার হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসছেন, উনি এই বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে একটি G2G চুক্তি করতে পারে, যাতে বাংলাদেশি শ্রমিকেরা মালয়েশিয়াতে সরকারিভাবে আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে এই বাজারের অস্থিরতা কেটে ওঠা সহ শ্রমবাজার নিয়ে সুখবরের আশা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমরা এখন পর্যন্ত কিন্তু খুব একটা দেখছি না যে দুই পক্ষের সমান তালে সমানভাবে আলাপ আলোচনা করে সংকটের জায়গাগুলোকে উত্তরণের চেষ্টা করছে বা ভাবছে। শুরুর আগে দেখা দরকার যে এখানে কিছু যে শর্ত তারা ওদিক থেকে আরোপ করে বা করেছে, এগুলো কোন জায়গাগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। তাহলে আমাদের নীতির সাথে কি আছে এগুলোকে মিলিয়ে ওখানে রিভাইজড কিছু প্রপোজাল বাংলাদেশ দিতে পারে। এক আরেকটা হচ্ছে যে দুর্নীতির চক্রের কথা আমরা শুনি, সেটি কিন্তু একটি অংশ মালয়েশিয়াতে, এবং তার মধ্যে কিছু প্রবাসী বাংলাদেশি, কিছু আবার মালয়েশিয়ার কর্তৃপক্ষের লোকজনও আছে। এখন আমাদের জায়গা থেকে যদি আমরা একটু শক্ত অবস্থান নেই, তাতে আমার মনে হয় না যে এটা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাওয়ার কোনো জায়গা তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে 11 দলীয় জোট। এছাড়া গুম, খুন এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে 4 জুলাই সকল জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছে এই জোট। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি জানিয়েছেন, সীমান্তে প্রতিবেশী দেশ অস্ত্র মজুত করলেও তাতে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তবে এসব ঘটনায় 11 দল উদ্বিগ্ন। সরকার সীমান্ত হত্যা এবং পুশিন ইস্যুতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি আরও বলেছেন, 23 জুনকে ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত দল যাতে কিছু করতে না পারে, এই দায়িত্ব সরকারের, কোনো দলের নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলেও মন্তব্য করেছেন 11 দলীয় জোটের নেতারা। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। 7 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বেলা 11:15টার দিকে তারা কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন। এর আগে বেলা 11টার দিকে মতিঝিলে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, সৎ, দক্ষ এবং পেশাদার ব্যক্তিদের দিয়ে গঠন করতে হবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংক লুটেরাদের দ্রুত বিচার নিশ্চিতে গঠন করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল। বাতিল করতে হবে ব্যাংক রেজলিউশন আইনের বিতর্কিত 18 ক ধারা। এ সময় ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। আপনাদেরকে একটি কথা বলতে চাই, শ্রেণীর কুলাঙ্গার এই সমস্ত পুরনো পোস্ট দিয়ে আবার এই গ্রাহকদের মধ্যে উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করছে। আমি তো ঋণ নিব, ঋণটা দিব না, আমি আরো ধনী হব, আমি এমুক ব্যাংকের এমুক ইয়ার কিনবো, কি বলে শেয়ার কিনবো, মালিক হব, তারপরে তো আমার আর কিছুই দিতে হবে না। এইটা কি হয়ে যাবে? এটা ডেভেলপ হয়ে যাবে।
দ্রুত নতুন পরিচালনা পরিষদ গঠন সহ 7 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সেখানে বক্তব্য রাখছেন সংগঠনটির নেতারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক নুরুন নবী মানিক। ইসলামের দালালেরা ইসলামের দালালেরা বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত বাংলাদেশ ব্যাংক অভিমুখে অভিযাত্রা ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত সম্মানিত ইসলামী ব্যাংকের গ্রাহক ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন ইসলামী ব্যাংক একটি সংকটকাল অতিক্রম করছে। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা স্মারকলিপি দিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর, আমরা অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে ইসলামী ব্যাংকে অবিলম্বে একটি পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমরা দাবি করেছিলাম যেই পরিচালনা পরিষদ দেওয়া হবে তার চেয়ারম্যান থেকে সকল পরিচালক তারা ঋণ খেলাপি হবে না, অর্থ লুটেরার সাথে তাদের কোনো সংযোগ থাকবে না এবং তারা সৎ, যোগ্য এবং ইসলামী ব্যাংক সম্পর্কে দক্ষ হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের এই দাবির সাথে একমত পোষণ করার পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সে কারণে আমরা আজকের এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। সম্মানিত গ্রাহকবৃন্দ, বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক, আজকে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তিনি সকল ব্যাংকের অভিভাবক। ব্যাংকিং খাতে বৈষম্য দূর করা এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন 6টি ইসলামী ধারার ব্যাংক এবং আভিভা ফাইন্যান্সের কর্মীরা। সোমবার সকাল 10টায় নগরীর কোতোয়ালি এলাকায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করেন। এরপর সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিউ মার্কেট এলাকায় এসে শেষ হয়। মানববন্ধনে চাকরিচ্যুত ব্যাংক কর্মীরা 10 দফা দাবি তুলে ধরেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিকল্পিতভাবে প্রায় 10,000 কর্মীকে মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। ব্যাংকিং খাতে পেশাদারিত্ব, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরের নিউ মার্কেট মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, জানাবেন যে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা কি কি দাবি তুলে ধরেছেন এবং যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হয়েছে এতে জনভোগান্তির কোনো তথ্য আছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখি যে প্রায় এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি শেষ হয়েছে এবং তারা মিছিল করে যে নিউ মার্কেট মোড়ে এসেছিলেন সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে এবং পুলিশের আশ্বাসে তারা কিন্তু সেই সড়ক অবরোধ ছেড়ে দেয় এবং এই মুহূর্তে তাদের কর্মসূচি আজকের দিনের মতো তারা শেষ করে। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেহেতু এই যারা প্রায় 10,000-এর মতো কর্মকর্তা কর্মচারী আছেন তারা এই মুহূর্তে চাকরি পাচ্ছেন না এবং চাকরির বাজারে কিন্তু তাদের যে বয়সসীমা তাদের কিন্তু শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তারা একটি আর্থিক
এবং পারিবারিকভাবে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে এবং ব্যাংকিংয়ের যে সমস্ত পরীক্ষা সেগুলোতে তারা উত্তীর্ণ হয়ে কিন্তু এই ব্যাংকগুলোতে চাকরি করছিলেন এবং প্রতি বছরের মতো তারা যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করেন সেভাবে পরিচালনা করছেন। তবে পট পরিবর্তনের পরে রাজনৈতিক যে পট পরিবর্তন সেই পট পরিবর্তনের পরে কিন্তু তাদের যে অবস্থানের যে বিভিন্ন ধরনের কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং আরেকটা অভিযোগ করা হচ্ছে আঞ্চলিকতা একটি বিষয় তারা তুলে আনা হয় যে চট্টগ্রাম কেন্দ্রিক যারা আছেন তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। তবে এখানে শুধু চট্টগ্রাম না, বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আছে, বিভিন্ন জেলার মানুষ আছে, তারা কিন্তু বলছেন এই তাদের বিভিন্নভাবে যে চাকরিচ্যুত করা হয় তাদের চাকরিচ্যুত না করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং যারা পরিচালনা পর্ষদে আছে তাদের যাতে পরিবর্তন করে এবং ন্যায় এবং প্রতিষ্ঠা করা হয় এবং যারা HR পলিসি আছে সেই পলিসি বাস্তবায়ন করা হয় সেটি তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। ইমা। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাবে বাজেটে তামাক খাতে করারোপ এবং নীতি সংস্কার নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বাঁচানো দরকার। আপনার টিয়ার রেশনালাইজেশন করে ইভেশনের বিষয়গুলোকে আরও সংকুচিত করতে পারে, সেখানেও সরকার অ্যাকচুয়ালি বাঁচতে পারে। তৃতীয়ত হচ্ছে আমাদের সিগারেটের বিষয়ে আবারও আমি জোর দিয়ে বলছি, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের জন্য এটা একটা মারাত্মক সংকট হবে যদি এই যে সিগারেটের নিকোটিন পাউচের বিষয়টাকে আমরা এক ধরনের প্রশ্রয়ের একটা জায়গা তৈরি করি। এখানে মেসেজটা খুবই জোরালো দিতে হবে এবং এই যে ট্যাক্সের আওতায় আনা মানে হচ্ছে একটা ডিফারেন্ট মেসেজ যে ঠিক আছে এটা তো লেজিটিমেট, আমাদের এই ট্যাক্সের আওতায় আনাটাও আমি মনে করি সঠিক, মানে ট্যাক্স তো আনুক কিন্তু এটাকে ফর্মাল রিকগনিশন না দিয়ে বরঞ্চ এটার যে গত বছরের যে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংজ্ঞা এবং ব্যবস্থাগুলো ছিল সেগুলো পুনঃস্থাপন করা দরকার। এবং ফাইনালি এই যে আমাদের ওভারঅল যে স্বাস্থ্য খাতে যে হেলথ কেয়ার বার্ডেনটা কমবে সেই দিকে আমাদের নজর দিলে খুব ভালো হয়। ট্র্যাক অ্যান্ড ট্রেস এটাও একটা ভালো পলিসি ঘোষণা, কিন্তু ঘোষণা থেকে এখন অ্যাকচুয়াল করতে গেলে আমাদেরকে সেই সুনির্দিষ্ট নেক্সট স্টেপগুলো চিন্তা করতে হবে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। সরকারকে আমরা সবসময় চাই সরকার সাকসেসফুল হোক, কিন্তু সাকসেসফুল হোক সরকারের স্বার্থে নয়, সাকসেসফুল হোক সমাজের স্বার্থে। জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরে। দেখছেন স্টার নিউজ। জিনের মাধ্যমে অলৌকিক সমাধানের আশায় হাতের তালু পুড়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। প্রতারক এই চক্রের ধোঁকায় কারো কারো কাটা পড়ছে হাতের আঙুল, দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে স্নায়ুর, দেখা দিচ্ছে শারীরিক নানা জটিলতা। আর প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভয়াবহ এই প্রতারক চক্রের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে অলৌকিক সমাধানের আশায় দুর্বিষহ এক অভিজ্ঞতার সাক্ষী রাজধানীর শ্যামলীর এই তরুণী। পরীক্ষা ভালো হবে এসে এইসব বললো, বলার পর আমাকে বললো তোর কাছে কি আছে এসে, মানে যখন ওটা হাতে দিল তখন মানে খুব জ্বালাপোড়া হলো, মানে জ্বালাপোড়া হলে তারপর মানে আমি চিৎকার দিতে চাইলাম কিন্তু সে শুনলো না করলো। চিৎকার দিবে না, যদি চিৎকার দিস তাহলে তো নাক মুখ দিয়ে ব্লাড এসে তুই মারা যাবি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেল এক বছরে একই রকম পোড়া ঘা নিয়ে ভর্তি হয়েছেন হাজারের ওপরে। কারো কারো কেটে ফেলতে হয়েছে হাতের আঙুল। তারপর বলছে যে 4 চামচের 1 চামচ চিনি পটাশের লাগে মিক্সচার করো, তারপর 2 চামচ পানি গ্লাস থেকে হাতে তারপর পুড়ে গেছে। বলে এরকম অ্যাড থাকে না যে স্বামী স্ত্রীর মধ্যে মিল করে দেয়, এরকম একটা অ্যাড দেখা আমি ওইখানে ওনার সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে বলছিল যে এই পটাশ চিনি এগুলো আনতে। ইমার্জেন্সিতে নেওয়ার পরে ফেরা বলছিল আত্রা কাইতে ফালানো দেওয়ার লেগে আপনার একবারে মনে করেন উপরে চামড়া গুলি আছে না, এটা একবারে ফুজে গেছে গা, একবারে কালো হয়ে গেছে গা, এটা আপনার কাইতে উপরে চামড়াটা আগে উড়েছে। সকল সমস্যার সমাধান ও মনের আশা পূরণের দাবি করে অফলাইন অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে এক শ্রেণীর প্রতারক। ভালোবাসার মানুষ বশীকরণ কিংবা সংসার টিকিয়ে রাখা সহ জীবনের নানান রকম সমস্যা নিয়ে অসংখ্য মানুষ যোগাযোগ করছে বিভিন্ন হুজুর, তান্ত্রিক কিংবা কবিরাজদের সঙ্গে।
কিন্তু অলৌকিক সেই সমাধানের আশা অনেকের জীবনে হয়ে উঠছে ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্ন। এমন বিজ্ঞাপনে ভুলে যারাই এই প্রতারকদের শরণাপন্ন হচ্ছেন, জিনের মাধ্যমে অলৌকিক সমাধানের কথা বলে তাদের হাতের তালুতে দেয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও চিনি। প্রতারকরা বলছে এটি তালুতে যত বেশি সময় ধরে রাখবে তত সন্তুষ্ট হবে জিন, এতে দ্রুতই হবে মুশকিল আসান। তবে উল্টো মুশকিলে পড়ছেন প্রতারিতরা। চিনি ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় তীব্র তাপ উৎপন্ন হয়ে পুড়ে যায় হাতের তালু। তখন প্রতারকরা জানায় জিন অসন্তুষ্ট হয়েছে, তাকে মিষ্টি খাওয়াতে হবে, এজন্য হাতিয়ে নেয় বিপুল পরিমাণ টাকা। সমস্যা তো হচ্ছে কি আগে জিন চালান দিয়া দেখা লাগতো, এজন্য আগে হচ্ছে গিয়ে বিকাশে 2000 টাকা পাঠাই দিবেন, তারপরে হচ্ছে কি আপনার নাম আর আপনার 2টা ছবি পাঠাবেন। তবে এই ক্ষত শুধু চামড়ায় সীমাবদ্ধ থাকে না, কারো কারো স্নায়ু, রক্তনালী ও মাংসপেশিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু হাই টেম্পারেচার আর যেহেতু এটা ধরে থাকে, পেইন হলে বুঝবেন যে এটা কাজ করতেছে, তখন শক্ত করে ধরে থাকবেন। তখন এই কাজ হওয়ার আশায় তখন শত কষ্ট সত্ত্বেও সেটাকে আঁকড়ে ধরে থাকে, সুতরাং সেই ক্ষেত্রে বার্নটা ডিপ হয়ে যায়। চিকিৎসকরা বলছেন এমন প্রতারণার শিকার হয়ে বেশিরভাগ রোগী আসছেন ঢাকার বাইরে থেকে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমেছে বেশিরভাগ নদ নদীর। উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমায় পৌঁছায়, তবে আজ পানি অনেকটাই কমেছে। এর মধ্যে সুরমা নদীর পানি কমে বিপদসীমার 62 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদেও পানি কমেছে। পানি নেমেছে লালমনিরহাটের তিস্তার নিচু এলাকা থেকে, এতে স্বস্তি ফিরেছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমির, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং উজানের ঢলের কিংবা ভারী বর্ষণের কোনো শঙ্কা রয়েছে কিনা? আপনি যেসব এলাকায় পরিদর্শন করছেন সেখানে বিস্তারিত জানাবেন। ইমা, আপনাকে যদি বলি, দেখুন যে গতকাল রাত থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত নেই। সুনামগঞ্জে নয়, শুধু মেঘালয়েও খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে সবগুলো নদ নদীর পানি কিন্তু হ্রাস পাওয়া শুরু করেছে। ইতিমধ্যে সুনামগঞ্জের যে সবচেয়ে বড় নদী যেটি রয়েছে সুরমা নদীর পানি বিপদসীমার 65 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যিনি আছেন মামুন হাওলাদার, তিনি আমাদের জানিয়েছেন গেল 3 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। এর আগে 62 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আমি কথা বলেছিলাম তার সাথে, তিনি জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা সুনামগঞ্জ তথা মেঘালয়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগে তো যেটি ছিল আবহাওয়ার পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা ছিল, তবে আজকে 24 ঘন্টার যে পূর্বাভাস দিয়েছে সেই 24 ঘন্টায় খুব একটা বৃষ্টিপাত নেই। যেটি আছে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হতে পারে, তবে সেটি 24 ঘন্টা পরে আরও কমে আসবে, এমনটাই জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আপনাদের যদি একটু জানাই যে আসলে নদীর পানি কমলেও কিন্তু সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সবগুলো হাওরের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হাওর যেহেতু এখনও পর্যাপ্ত জায়গা খালি রয়েছে, হাওরের পানি পরিপূর্ণ হয় নাই, সেক্ষেত্রে নদীর সবগুলো পানি কিন্তু সব পানিই কিন্তু হাওরে এসে প্রবেশ করবে, এবং এই হাওর যখন পরিপূর্ণ হয়ে যাবে, পরবর্তীতে যখন নদীও ভরে যাবে, দেন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হয়। তো এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিতে নেই বললেই চলে। তবে গতকালকে যেহেতু ভারী বর্ষণ হয়েছে সুনামগঞ্জে এবং মেঘালয়ে, এই বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতিগুলো নিরূপণের চেষ্টা করছে উপজেলা প্রশাসন। আপনাদের যদি একটু জানাই যে গতকালকে সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, তিনিও সংসদে ওনার এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তুলে ধরেছেন, এবং এটি নিয়ে প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছে। ক্ষয়ক্ষতিটা নিরূপণ করে হয়তো পরবর্তী পদক্ষেপ নেবে। ইমা, এই ছিল সুনামগঞ্জ থেকে গতকাল ভারী বর্ষণের পরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সর্বশেষ সংবাদ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 বছর আগে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিলে তৎপর হয় এলজিইডি।
পরিদর্শনে যান বিশেষজ্ঞরা, ব্যয় হয় লাখ লাখ টাকা, কিন্তু স্থায়ী সমাধানের বদলে নির্মাণ করা হয় বাঁশের বেড়া। চলতি মৌসুমে তিস্তার পানি বাড়ার প্রথম ধাক্কাতেই সেই প্রতিরোধ ভেঙে পড়েছে, দেখা দিয়েছে ভাঙন। এতে ঝুঁকিতে পড়েছে মহিপুর তিস্তা সেতু এবং আশপাশের জনপদ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাফিন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি। এতেই নদীগর্ভে বিলীন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের একটি অংশ। এর আগে গত বছরের বন্যায় 2 দফায় এই সেতু রক্ষা বাঁধের প্রায় 100 মিটার অংশ ভেঙে যায়। এরপর এলজিইডির বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের দাবি, প্রায় 14 লাখ টাকা ব্যয়ে 200 মিটার বাঁশের বেড়া নির্মাণ করেই দায়িত্ব শেষ করা হয়। আমার এই যে বাঁধ ভাঙে চল, আমরা উঁচু জায়গা তুটি, সেটা যদি ভাঙি যায় তাহলে আমরা উঠবো কোথায়? গতবার তো ভালো করে ঠিক করা উচিত, তা তো ঠিক করেনি। আবার এই যে বাঁশ দিয়ে দিয়েছে, সে বাঁশ পর্যন্ত উকড়ি টুকড়ি চলে গেছে। লাগলে এই বাঁধ শেষ হলে এলাকা একদম এখন মানুষ ধ্বংস। বাঁধটা পুরো ভাঙলে আমরা তো আর ঘর বাড়ি দড়ি থাকতে পারবো না, তখন তো আমাদের নদী ভাসি যাইতে হবে। লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শে নির্মিত বাঁশের প্রতিরোধ ব্যবস্থা তিস্তার মতো খরস্রোতা নদীর জন্য উপযোগী ছিল না। ফলে এবারের পানি বৃদ্ধির প্রথম ধাক্কায় ঠেকানো সম্ভব হয়নি। রংপুর অঞ্চলের কোনো গার্জিয়ান না থাকার কারণে এনারা এইভাবে কাজ করেন, যে কাজের কোনো মূল্য নাই, এবং আমরাই বর্তমান ওদের কাছে বিপদে পড়ে আছি। আমরা এমনভাবে দায় সারাভাবে যে কাজগুলো করলে আমাদের কোনো উপকারে আসবে না, সেই কাজগুলো ওনারা করে থাকেন। এলজিইডির দাবি, নদীতে ভেসে আসা কচুরিপানার চাপেই ভেঙেছে বাঁশের প্রতিরোধক। পরিস্থিতি পর্যালোচনার জন্য নতুন করে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এই মুহূর্তে ওটা যদি কাজ করতে যায় তাহলে ওখানে হাইড্রোলজি মরফোলজি সার্ভে লাগবে, দেন সরকারের টাকা ব্যয় হতে পারে। এরকম একটা প্রস্তাবনা আমাদের গ্রিপ 2 প্রকল্প, ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করে এটা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ওটা অনুমোদন হলে খুব শীঘ্রই কাজটা শুরু হবে। রংপুর কাকিনা সড়কের গুরুত্বপূর্ণ সংযোগ মহিপুর তিস্তা সেতু। ভাঙন আরও বিস্তৃত হলে এই সেতুই নয়, হুমকির মুখে পড়তে পারে সড়ক যোগাযোগ, নদী পাড়ের বসতবাড়ি, কৃষিজমি এবং আশেপাশের বিস্তীর্ণ জনপদ। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আমাদেরকে জানাবেন যে কবে নতুন করে শ্রমবাজার পুনরায় চালু হতে পারে বলে আপনি আশা প্রকাশ করছেন, এবং আমরা সে আশা বা রাখতে পারি কবে থেকে? পাশাপাশি আমাদেরকে জানাবেন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ে আসলে সমঝোতা চুক্তি সই হয়েছে, বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠেছেন। আমরা কিছুক্ষণ আগেও ছিলাম পুত্রজায়াতে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তাদের দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় তারা কথা বলেছেন একান্তে, এবং পরবর্তীতে তারা দুজনই একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছু বিষয় পরিষ্কার করেছেন, যে বিষয়গুলো নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল তা হলো বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার নতুন করে খুলে দেওয়ার আহ্বান, এবং বাংলাদেশের যারা প্রবাসী হিসেবে এখানে রয়েছেন মালয়েশিয়ায়, তাদের যে সংকট রয়েছে, তাদের যে সমস্যা রয়েছে, বঞ্চনা রয়েছে, সেই সংকটগুলো কিভাবে দূর করা যায়, তার সমাধান কিভাবে করা যায় শান্তিপূর্ণভাবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ শ্রমবাজার খুলে দেওয়া হবে এই বিষয়টি এখন স্পষ্ট নয়, কারণ আজকে আলোচনা হয়েছে নিশ্চয়ই
নিশ্চয়ই কিছুটা আনুষ্ঠানিকতা কিংবা নিয়ম কানুনের বিষয় রয়েছে, তবে এই যে জট লেগে আছে, এই যে সংকট রয়েছে, সেটি দূর হবে, এটি নিশ্চিত করে বলা যায় তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে। পাশাপাশি 3টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং 2টি নোট বিনিময় হয়েছে। তার মধ্যে একটি রয়েছে সাংস্কৃতিক বিনিময়, তারপরে বাণিজ্য এবং শিক্ষা, এই বিষয়গুলো নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে এবং পাশাপাশি সন্ত্রাস নির্মূলে যে দক্ষতা বৃদ্ধি এবং যোগ্যতা বৃদ্ধির জন্য একটি নোট বিনিময় করা হয়েছে দু দেশের যারা উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল রয়েছে তাদের মধ্যে বৈঠকে। এবং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সেই বৈঠকের পরে, যৌথ সংবাদ সম্মেলনের পরে তিনি রাজকীয় যে ভোজ আয়োজন করা হয়েছে তার সম্মানে তাতে অংশ নিয়েছেন। এর আগে তিনি পুত্রাজয়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান এবং এই যে আজকের যে প্রধানমন্ত্রীর কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে যে সারবত্তা রয়েছে তার সারসংক্ষেপ তুলে ধরার জন্য এখন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং ডক্টর মাহাদি আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরা সেই সংবাদ সম্মেলনটি আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। আমরা আসলে সংবাদ সম্মেলনের দিকে চলেছি। তবে একটি বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে প্রবাসীদের ভিতরে যে উৎসাহ, উদ্দীপনা এবং আশার সঞ্চার হয়েছে, তারা মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই সফর একটি সফল সফর হবে এবং তাদের যে কষ্ট, তাদের যে না বলা কষ্ট মনের মধ্যে জমা রয়েছে, তাদের যে সংকটগুলো রয়েছে সেগুলো নিশ্চিতভাবেই দূর হবে এবং সেটি খুব শিগগিরই হবে এমন প্রত্যাশাই করছেন। এবং আজকের এই সফরের কর্মসূচির পরে বিকেল 3টায়, মালয়েশিয়ার সময় বিকেল 3টায় প্রধানমন্ত্রী চীনের উদ্দেশ্যে চলে যাবেন। সেখানে 4 দিনের সফর রয়েছে তার। তো এই ছিল এখনকার কর্মসূচি। আমরা সংবাদ সম্মেলনে চলে যাচ্ছি। নিশ্চয়ই এখান থেকে আসলে কোন কোন বিষয়ে কথা হয়েছে সবিস্তারে আমরা একটা নির্দিষ্টভাবে আরো বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। চলে যাচ্ছি সংবাদ সম্মেলনে। জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জাকারিয়া আহমেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গাইবান্ধার সাঘাটায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে বিরোধের জেরে শিবির নেতা হত্যায় এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হত্যার প্রতিবাদে সকালে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। এদিকে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গেল রাতে গাইবান্ধা জেলা যুবদল থেকে এক বিজ্ঞপ্তিতে মোখলেসুর রহমান মুকুলকে বহিষ্কারের তথ্য জানানো হয়। গতকাল বিকেল 3টায় হত্যাকাণ্ডের পর সন্ধ্যার দিকে মুকুলের বাড়িতে আগুন দেন ক্ষুব্ধ জনতা। এছাড়া বোনারপাড়া বাজারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন শিবিরের নেতাকর্মীরা। সেখান থেকে আসামিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। আদ্দিন মেডিকেলের লাইসেন্স বাতিলের পর সবচেয়ে বড় অনিশ্চয়তায় পড়েছেন সেখানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। এই নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করতে গেছেন আদ্দিনের বিদেশি শিক্ষার্থীরা। তবে ডিজি ব্যস্ত থাকায় তারা এখনও সাক্ষাৎ করতে পারেননি। মূলত ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট বিধিমালা অনুযায়ী বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের 12 মাসের ইন্টার্নশিপ একই বিদেশি মেডিকেল প্রতিষ্ঠানে সম্পন্ন করতে হবে। এছাড়া পুরো শিক্ষা ও ইন্টার্নশিপ একই দেশ এবং একই প্রতিষ্ঠানে সম্পন্ন হওয়াও বাধ্যতামূলক। এ অবস্থায় আদ্দিন মেডিকেলের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তির মুখে পড়েছেন। এসব শিক্ষার্থীরা নিজ দেশের চিকিৎসক হিসেবে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তাই স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত আবেদন দিবেন তারা। According to the guidelines, there is not an option for us to migrate to another hospital as long as the NMC does not recognize it. We have to do our internship. We have to complete our internship in one parent college, that is Addin Women's Medical College. চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি ধান ক্রয় কার্যক্রম নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। দুদিন ধান নিয়ে এলেও সরকারকে ধান দিতে পারছেন না কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, এখন কি অবস্থা আমাদেরকে জানাবেন এবং কৃষকরা কাদেরকে দায়ী করছেন যেই অভিযোগটি উঠেছে, এই অভিযোগের বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইমা, আসলে গত 2-3 দিন ধরেই হচ্ছে কৃষকরা চাঁদপুরের যে হাজীগঞ্জ যে খাদ্য অফিস আছে তার অফিসের সামনে বিভিন্ন পরিবহনে করে তারা ধান নিয়ে এসেছেন, কিন্তু ধান সংগ্রহ করছেন না।
এখানে কৃষকদের অভিযোগ যে এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের ধান সংগ্রহ করছেন, কিন্তু তাদের কৃষকদের ধান সংগ্রহ করছেন না। এবং আমি এখানকার যে কর্মকর্তা আছেন মনির হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে আসলে তাদের গোডাউনে জায়গা খালি নেই, যে কারণে ধান সংগ্রহ করা এখন যাচ্ছে না। কিন্তু প্রশ্ন ছিল যে তাহলে কৃষকরা আসলো কেন? বলা হয়েছে যে কৃষকরা বলছিল যে তাদেরকে টোকেন দেওয়া হয়েছে, সেই টোকেন নিয়েই তারা এখানে এসেছে ধান দেওয়ার জন্য, কিন্তু এখন টোকেন মাফিকও ধান নেওয়া হচ্ছে না। আমি জেলা যে খাদ্য কর্মকর্তা আছে তার সাথেও কথা বলেছি, তিনি খুব সহসাই এখানে আসবেন, বিষয়টির সমস্যা সুরাহার জন্য তিনি কাজ করবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গোডাউনগুলো আছে, সেই গোডাউনের ভেতরে কিন্তু ধান আছে, চাল আছে, অন্যান্য পণ্য আছে, কিন্তু ওইটা খালি না হওয়া পর্যন্ত কিন্তু এই কৃষকদের ধান সংগ্রহ করা আসলে মুশকিল হয়ে পড়বে। তো কৃষি কর্মকর্তা বলছিলেন যে যদি এখানে যারা মিলার আছেন তাদের কাছে যদি ধান দেওয়া হয়, তারা ধান ক্রাশ করলেন, অর্থাৎ চাল করলেন, আর এই ফাঁকে হচ্ছে গোডাউন খালি হবে, আর খালি হলেই কৃষকদের ধান তারা সংগ্রহ করতে পারবে। কিন্তু আমরা দেখছি যে চাঁদপুরের যেই হিসেব, সেখানে 6,000 টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেখানে ইতিমধ্যে 3,500 টন ধান সংগ্রহ করা হয়েছে, কিন্তু বাকি যেই ধান সংগ্রহ করার প্রক্রিয়া সেখানে অনেকটা ধীরগতি। এবং আসলে সরাসরি কথা হচ্ছে যে এটা প্রতি বছরই এই ধরনের অভিযোগগুলো উঠে থাকে যে প্রকৃত কৃষক যারা আছেন তারা কিন্তু আসলে ধান দিতে পারছেন না। বিশেষ করে এখানে প্রত্যেকটা গোডাউনের সামনেই বা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিনিয়তই একটা সিন্ডিকেট কাজ করে। তাদের নির্ধারিত ধানের বাইরে কিন্তু আসলে সরকারি কর্মকর্তারাও কিন্তু ধান সংগ্রহ করতে পারে না। এক প্রকার তারা জিম্মি। আমি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে তারা এক প্রকার নিরুপায়, যে এখানে যারা ধান বিক্রি করেন বা ধান সংগ্রহ করেন তারা আসলে বিক্রি যারা করছেন প্রকৃত অর্থে যারা মূলত এখানকার প্রকৃত কৃষক, তারা কিন্তু আসলে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে তারা কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছেন তাদের কাছে ধান বিক্রি করেন এবং কম দামে বিক্রি করেন। সরকারি যে লক্ষ্যমাত্রা, সরকারের যে উদ্দেশ্য, আসলে সেই উদ্দেশ্য এখন পর্যন্ত চাঁদপুরের উপজেলাগুলোতে সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। এক্ষেত্রে কৃষকদের দাবি দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের এই যে এখন আটকা পড়া যেসব ধানগুলো আছে পরিবহনে, সেসব ধান যাতে সংগ্রহ করা হয়। ইমা, পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাদের পলাশ। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরে। দেখছেন স্টার নিউজ। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যৌথ ডিকনফ্লিকশন সেল বা সংঘাত নিরসন কেন্দ্র গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। সুইজারল্যান্ডে দুদেশের উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম দিনে এতে সম্মত হয় দুই দেশ। এছাড়া মধ্যস্থকারী পাকিস্তান এবং কাতার জানিয়েছে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ একটি রোডম্যাপে সম্মত হওয়ার পাশাপাশি আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার মোকাবেলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। যুদ্ধের হুমকি আর উত্তেজনার পথ ছেড়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম দিন শেষে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার জানিয়েছে আগামী 7 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপে একমত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি লেবাননের সংঘাত এড়াতে এবং উত্তেজনা কমাতে একটি যৌথ ডিকনফ্লিকশন সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই অগ্রগতি এমন সময় এসেছে যখন কিছুদিন আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ছিল। যুদ্ধবিরতির আগে পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারও দিয়েছিলেন। জবাবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, আলোচনা সফল করতে হলে উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে নিজেদের স্বার্থ রক্ষায় ইরানও প্রস্তুত। তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর এলেও মাঠে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন, নিরাপত্তার প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অবস্থান চালিয়ে যাবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ।
বিশ্লেষকদের মতে এই আলোচনা সফল হলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, লেবানন সংকট এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো জটিল বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। তাই এখন সবার নজর পরবর্তী দফার আলোচনার দিকে, কারণ কূটনৈতিক অগ্রগতির বার্তা মিললেও অবিশ্বাস ও নিরাপত্তা সংকট এখনও বড় বাধা হয়ে আছে। ফলে এই আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। মালয়েশিয়ার হোটেল সাংগ্রিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। There are good possibilities. It will establish also, it says, we want, the Prime Minister emphasized that we want to establish a comprehensive partnership. So both Prime Ministers agree to establish a comprehensive partnership which emphasizes on trade, investment, and a strong political relationship. As I said, as part of the comprehensive agreement, the focus away from sort of traditional goods gula ase, it will also address the needs of digital technology, energy, including energy, তারপরে আপনার হালাল ইন্ডাস্ট্রি, AI এবং semiconductors, এগুলো নিয়ে বিরাট অপরচুনিটি হয়েছে। Particularly if you look at the halal industry, Bangladesh's population and Malaysia is a leading sort of thought leader as well as a industry provider for the halal economy, to build a comprehensive partnership in that area. Also, on the labor market issue, you know that the labor market on the issues gula on a challenging position by the particularly last 15 years of the Awamu League regime. Both respective prime ministers have discussed how to resolve these issues in a quick way, and then it is somewhat a little unprecedented also. Prime Minister Tareq Rahman's visit, he has met the Prime Minister, he has also got an audience with the King. So, unar governmented, unar gurutto, Malaysian Sarkar, bisheshbhabe bibechona kore. Normally, ek visite, you don't see the Prime Minister as well as you get an audience from the King. So, both respective leaderships, both the honorable Prime Ministers of, Prime Minister of Bangladesh, as well as the Prime Minister of Malaysia, are keen on taking this relationship to new heights, some of which my colleague now will share with you. Thank you. থ্যাংক ইউ হুমায়ুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, I can say some international media, welcome you all. আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মধ্যে অনেকেই খুব কষ্ট করে ঢাকা থেকে এখানে এসেছেন, আবার অনেকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে গভীর কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে আজ এখানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস টিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাবৃন্দ, আমরা দেখছি এখানে ডেপুটি হাইকমিশনার রয়েছেন শাহানারা মনিকা। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়া এসেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত এই সফরে গতকাল রাতে পৌঁছানোর পর আমরা দেখেছি যে আজকে কিছুক্ষণের মধ্যে 18 ঘন্টার কম সময়ের মাঝেই তিনি মালয়েশিয়া থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই প্রায় অর্ধ দিবসের সফরে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সর্বপ্রথম অভিনন্দন জানানো কয়েকজন বিশ্ব নেতার মধ্যে মালয়েশিয়ার হোটেল সাংগ্রিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রেস উইং সদস্যরা। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সাজি চৌধুরী রাফি মারা গেছেন।
সোমবার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গেল 9 জুন রাত 1টার দিকে মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। পরবর্তীতে ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।